নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শুভ সপ্তমীর সকাল। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ফুল কিনতে, কারণ আমার এবার আগে থেকে ফুল কিনে রাখা হয়নি। যদিও আমি যে কোনো পূজার আগে, বড় বড় পূজার আগের দিন রাত্রেই বা সকালবেলায় বেশিরভাগ সময় আমি ফুল কিনে এনে ফ্রিজে রেখে দিই, কারণ পরের দিন যাতে সকালবেলায় তাড়াহুড়া না হয়। সো ঢাকায় পাইকারি ফুল বাজার হচ্ছে শাহবাগ, তো সবার আগে আমি শাহবাগে চলে যাচ্ছি ফুল কিনতে। আমার ইচ্ছা ছিল পদ্ম ফুল অনেক বেশি করে কেনা, কিন্তু দামের কারণে আমি ফুলটা খুব বেশি কিনতে পারিনি। আমি পদ্ম ফুলের বদলে সব ফুল মিক্সড করে, যেমন রজনীগন্ধা, গাঁদা ফুল, সব কিছু মিক্সড করে আমি কিনে এনেছি। তো চলে আসলাম ফুল বাজারে, এবং এত দ্রুততার সাথে আমি ফুলগুলো কিনছিলাম কারণ অলরেডি তখন সকাল 10টা-11টা বেজে গেছে, এবং আমি চেষ্টা করছিলাম যত দ্রুত সম্ভব ফুলটা কিনে বাসায় যাওয়ার। আমি তাই ফুলগুলো কিনে খুব দ্রুত চলে গেলাম, এই জন্য আমি বাজারটা সেভাবে দেখাতে পারিনি, বাট আমি চেষ্টা করবো পরের বার বাজারটাকে দেখানোর। বাসায় এসে আমি স্নান সেরে প্রথমে পূজার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। সপ্তমীতে যেহেতু আমরা জানি মহাস্নানটাই অনেক বেশি তাৎপর্যপূর্ণ, সপ্তমীর দিন মহাস্নান হয়। মন্দিরে তো নবপত্রিকার মাধ্যমে মহাস্নান হয়, কিন্তু আমার বাসায় যেহেতু মা দুর্গার বিগ্রহ আছে, যেটা সারা বছর পূজিত হয় আমাদের মন্দিরে, তো আমি সেই বিগ্রহকেই স্নান করানোর জন্য গুছিয়ে রেখেছিলাম। কারণ আমার বাসায় তো আমি দুর্গাপূজার সময় নবপত্রিকায় পূজা করি না, এটা মূলত মন্দিরে হয় প্রতিমায় যখন পূজা হয়। তো আস্তে আস্তে এই ছোটো ছোটো জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি, কারণ বাসার পূজায় তো বুঝতেই পারছেন এটা খুব বেশি আড়ম্বর করে কিছুই হচ্ছে না। এখানে মায়ের শৃঙ্গারের জন্য, স্নানের পর তাকে সাজানোর জন্য কিছু বেসিক জুয়েলারি আছে, তার শাঁখাপলা, সিঁদুরে কৌটো এগুলো আছে, এবং তার জন্য নতুন একটা কাপড় বা বস্ত্র হিসেবে আমি একটা লাল বস্ত্র কিনেছিলাম, সেটাও সেখানে রাখা আছে। এগুলো সবই গুছিয়ে রেখে দিয়েছি একপাশে, যখন মায়ের স্নান শেষ হবে তখন আমি তাকে পরাবো বলে। সো তার সাথে সাথে আমি আরও যেসব জিনিস দরকার, একটু আগে আমি ফুলগুলো কিনে এনেছি, গাঁদা ফুল, পদ্ম ফুল ছাড়াও রজনীগন্ধার মালা, সব কিছু আমি একসাথে গুছিয়ে নিলাম। ঢাকায় কিন্তু ফুলের দাম অনেক বেশি বাই দ্য ওয়ে, সো খুব বেশি আসলে কেনা যায় না। এখানেই আমার প্রায় 700-800 টাকার ফুল চলে গেছে। তারপর আমি পূজার জন্য তৈরি হয়ে নিলাম। আমি যে কোনো পূজার সময় আমি কপালে অষ্টগন্ধা দিতে অনেক বেশি পছন্দ করি, কারণ এর ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে এবং খুব পবিত্র একটা ঘ্রাণ আমার কাছে মনে হয়। তাই অষ্টগন্ধা দিয়ে আমি নিজেকে রেডি করে নিলাম, এবং মায়ের মহাস্নানের জন্য আমি পঞ্চামৃতটা সবার আগে জড়ো করলাম। কারণ আপনারা হয়তো জানেন, দুর্গাপূজায় যখন মন্দিরে প্রতিমার স্নান হয়, সেখানে নানাবিধ উপকরণ দিয়ে মাকে স্নান করানো হয়। বাট আমরা বাসাবাড়িতে যারা গৃহে থাকি, আমাদের সংসারী মানুষের জন্য তো এত কিছু অ্যারেঞ্জ করা সম্ভব না, আর সবাই সেটা পারবেও না। কিন্তু মহাস্নানের জন্য আমি বলবো পঞ্চামৃত যে কোনো বিগ্রহের জন্য যথেষ্ট। এটা হতে পারে জন্মাষ্টমী, এটা হতে পারে দুর্গাপূজা, বা আপনি যে কোনো দেব বিগ্রহকে স্নান করাতে চান পঞ্চামৃত দিয়ে স্নান করতে পারেন, যেগুলো হচ্ছে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা বলতে মূলত চিনিকে বোঝায়। চিনির জল অথবা চিনি দুইটাই হতে পারে। তো এগুলা দিয়েই মাকে স্নান করানো হয়। প্রথমে আমি দুধ, দই, তারপর এখন দিচ্ছি মধু, ঘি, সব কিছু দিয়েই তাকে স্নান করানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। এবং সাথে থাকে গঙ্গা জল দিয়েও মাঝে মাঝে তাকে ধুয়ে দেওয়া হচ্ছে, এবং তার স্নানটা সম্পূর্ণ করছি আমি যতটা সম্ভব। কারণ মহাসপ্তমীর দিনেই আমি তাকে স্নানটা করাই, এবং স্নান শেষে তার জন্য যা যা আমি উপকরণ, অল্প কিছু, একদমই সত্যি বলতে খুবই নগণ্য এগুলো। মাকে তো সেবা করার জন্য অনেক কিছু দিয়েই অ্যারেঞ্জ করা যায়, কিন্তু একটা কথা কি, আপনি ভক্তিতে যতটুকুই কন্ট্রিবিউশন দিবেন বা যতটুকুই আপনি রাখবেন উপকরণ, সব কিছুই অনেক বেশি। এখানে কখনো ছোট বলে কিছু নেই বা নগণ্য বলে কিছু নেই। আপনার ভক্তিটাই আসলে আপনি কতটুকু দিয়ে তাকে সেবা পুজো করতে পারছেন বা কতটুকু জড়ো করতে পারছেন তার চরণের সামনে। তাই আমি বলবো না যে আমি যা জড়ো করতে পেরেছি সেটা খুবই নগণ্য, আমার কাছে সেটা যথেষ্ট। আমি মনে করি মাও সেটা গ্রহণ করবে। তাই মায়ের স্নান অনেকটা শেষের পথে, এবং তাকে স্নান করানো শেষ হওয়ার সাথে সাথে আমি চেষ্টা করেছি যতটা দ্রুত সম্ভব তার যে উপকরণগুলো ছিল তাকে সাজানোর, বা যেটাকে শৃঙ্গার বলা হয় শাস্ত্রীয় ভাষায়, সেই শৃঙ্গার উপকরণগুলো দিয়ে তাকে শৃঙ্গার করানোর এবং তাকে আসনে উপবিষ্ট করানোর। এখানে কিন্তু পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গার ছবিটাও আছে, যেখানে
মা দুর্গার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিকেয়, গণেশ তারা সবাই আছে। মা যেভাবে আমরা বাঙালিরা সবসময় মা দুর্গাকে পূজা করি সেই রূপেই তাকে পূজা করা হয় ওখানে। কিন্তু এই বিগ্রহটা সারা বছর আমার বাসায় ঠাকুরের আসনে মা দুর্গার রূপ হিসেবে পূজিত হয়। আমার ঘরে দেবী বিগ্রহ বলতে মা দুর্গার এই বিগ্রহ এবং মা কালীর বিগ্রহ এই দুটোই আছে। তো স্নান শেষ হলো, তারপর আমি মাকে পরিষ্কার করে তাকে প্রথমে চুলটা লাগিয়ে দিলাম, আলগা চুল যেটা থাকে, সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। এছাড়া আমি একটু আগে যা যা উপকরণ দেখেছিলাম শৃঙ্গারের, সেগুলো আমি একে একে সব কিছু তাকে পরিয়ে দিলাম। এবং শৃঙ্গার করার পর তাকে কেমন লাগছে দেখতে অবশ্যই আপনারা জানাবেন। এই মুকুটটা আমারই বানানোর, কারণ আমি মার্কেটে মুকুট পাই, মন্দিরের আশপাশে মুকুট পাই, বাট সেটা আমার কাছে খুব বেশি সুন্দর মনে হয় না, তাই আমি নিজেই বানিয়ে দিই। তারপর শুরু করলাম আমি ঘট পূজা, অর্থাৎ আমার যা যা ফুল বেলপাতা আমি নিয়ে এসেছিলাম পূজার জন্য জড়ো করছিলাম সেগুলো আমি একে একে মাকে নিবেদন করলাম। এবং যে আরতি, মহা আরতির যে অংশগুলো একে একে যে পঞ্চপ্রদীপ দিয়ে কর্পূর আরতি, ঘি প্রদীপ দিয়ে বা কর্পূর প্রদীপ দিয়ে আরতি, সেগুলো আমি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান শেষ করতে থাকলাম। এবং ঘটেও আমি ফুল বেলপাতা অর্পণ করতে থাকলাম এবং মায়ের চরণে আমি পদ্মফুল অর্পণ করলাম। অবশ্যই মা পদ্মফুলের সাথেই পূজিত হন, এটা তো আমরা সবাই জানি শরৎকালে। এর মাঝখানে আমি আবার একটু নিজেকেও দেখে নিলাম, আসলে কি বলবো, নিজের একার মতো একা পূজা করি তো, তাই মাঝে মাঝে সব কিছুই নিজের সাথেই হয়, সব মুহূর্ত নিজের সাথেই কাটানো হয়। তো দেখতেই পাচ্ছেন। এবং আমি ঘটেই মায়ের জন্য শাখা নিবেদন করেছি, যেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শিখেছি যে ঘটে শাখা পলা এগুলো নিবেদন করতে হয় মায়ের জন্য। আসলে আমি একটা কথা বলবো আপনাদের, যেটা হচ্ছে আপনারা খুবই ছোট পরিসরে বাড়িতে যখন পূজা করতে পারেন, এতে কোনো শাস্ত্রীয় বাধা নেই। তবে আপনারা খেয়াল রাখবেন আপনারা যতটুকুই পূজা করছেন সেটা যেন শুদ্ধ হয়। বুঝাতে পারলাম? মানে কথাটা হলো এমন যে আপনি অনেক বড় পরিসরে একটা পূজা করছেন বা সেখানে হয়তো বা ছোট ছোট এমন কিছু ভুল করছেন যেটা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ, যেটা শাস্ত্রীয়ভাবে করা উচিত না। কিন্তু আপনারা চাইলে এমনভাবেও পূজাগুলো করতে পারেন যেখানে আপনাদের শাস্ত্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। যেমন আপনি মা দুর্গার চরণে একটা বেলপাতা অর্পণ করছেন, একটা পদ্মফুল অর্পণ করছেন, এতে তো শাস্ত্রীয় কোনো বিধিনিষেধ নেই, তাই না? কোনো বড় হিন্দু ধর্মের সবচেয়ে বড় মুনি ঋষিরা এসেও আপনাকে বাধা দিবে না যে আপনি কেন মা দুর্গার চরণে বেলপাতা বা পুষ্প অর্পণ করেছেন। তো এগুলা হচ্ছে খুবই বেসিক, অর্থাৎ আপনি যেগুলাতে আপনার কোনো দোষ হবে না শাস্ত্রীয়ভাবে বা কোনো পাপ হবে না। কিন্তু এখন যদি আপনি গোছা তুলসীপত্র মায়ের চরণে দেন, ডেফিনেটলি এটা আসলে ভালো দেখাবে না, আর এটা শাস্ত্রীয়ভাবেও গ্রহণযোগ্য হবে না। যাই হোক, ঘরের পূজা শেষে আমি ড্রেস পরে বেরিয়ে গেলাম আমার পাড়ার মন্দিরগুলোতে। এখানে আমি প্রথমে যে মন্দিরটায় আসলাম সেখানে দেখলাম ছোট ছোট বাচ্চারা তারা ঢাক বাজাচ্ছে, এমনকি পুরোহিত সেও আসলে একটা কম বয়সী ছেলেই ছিল। এটা পারিবারিক পূজা কিনা আমি ঠিক জানি না, হতে পারে পারিবারিক পূজা। ওরা নিজেরাই পূজা করছে, আমি দেখলাম ওরা নিজেরাই আরতি করছে, নিজেরাই আনন্দ করছে, নিজেরাই ঢাক বাজাচ্ছে, সব কিছুই আমার কাছে খুব ভালো লাগলো। আমার বাসাতেও আমি সন্ধ্যা আরতি দিয়ে তারপর আমি সন্ধ্যাবেলা বের হয়েছিলাম, কারণ আমার বাড়িতেও তো মা অপেক্ষা করছিল আমার আরতির জন্য বা সন্ধ্যা আরতির জন্য। তাই আমি সন্ধ্যা আরতি দিয়ে তারপর আমি বাসা থেকে বের হই আমার এলাকার যেসব মন্দির বা যেখানে পূজা অর্চনা হচ্ছিল সেগুলো দেখার জন্য। তো এখানে আমি প্রায় অনেকটা সময় কাটালাম সন্ধ্যা আরতির সময়। এখানে আমি সন্ধ্যা আরতিটা দেখলাম, কারণ এখন যদি বের হয়ে যায় তাহলে হয়তো আমি আবার পাবো না সন্ধ্যা আরতি অন্য কোনো মন্দিরে। কিন্তু পাড়ার আরেকটা মন্দিরে গেলাম, যেটা হচ্ছে রায়েরবাজার দুর্গা মন্দির। সেখানে গিয়েও দেখলাম ততক্ষণে মাত্র সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে, যদিও তখন প্রায় 8:30 বেজে গিয়েছে। আমি জানি না, আমার আসলে আশা ছিল না আমি কোনো মন্দিরে গিয়ে আবার সন্ধ্যা আরতি পাবো। তো ওখানে গিয়েও আমি দেখলাম সন্ধ্যা আরতি শুরু হলো, আমি যাওয়ার পরপরই সেখানে সন্ধ্যা আরতি শুরু হলো এবং পুরোহিত মশাই খুবই একদম হেলে দুলে মায়ের সামনে সন্ধ্যা আরতি করছিল। ধূপ ধুনো থেকে শুরু করে যা যা করতে হয় সবই সে করছিল। যদিও আমি আরতির সময় কেন জানি খুব বেশি হেলে দুলে কিছু করতে পারি না, আমি চেষ্টা করি একটু শান্ত থাকার বা স্থির হয়ে করার। আমি জানি না এটাতে দোষের কিছু নেই, আমার কাছে আমারটাও ঠিক, তার কাছে তারটাও ঠিক, আমার কাছে কোনোটাই খারাপ মনে হয় না, কোনোটাই আমার কাছে অফেন্স মনে হয় না। সো তার আরতিটাও আমি দেখছিলাম, তার সন্ধ্যা আরতিটাও দেখে আসলাম এবং সন্ধ্যা আরতি শেষ হলো। সেখানেও শেষ হওয়ার পর আমি চলে আসলাম বাসায়। তখনও বাচ্চাগুলো ঢাক বাজাচ্ছিল, তাদের প্রত্যেকের কম বয়স, কিন্তু তারা খুবই স্ট্যামিনা নিয়ে বা খুবই একনিষ্ঠভাবে ঢাকটা বাজাচ্ছিল।
এরপর আমি চলে আসলাম পাড়ার আরেকটা মন্দিরে, সেখানে আমি লাস্ট আরেকটা পূজায় দেখলাম। তারপর আমি বাসায় এসে কিছু ছবি তুললাম, এটা আমার সপ্তমীর জন্য ড্রেস ছিল এবং আমার ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার সপ্তমীর ড্রেসটা কেমন ছিল। তো এই গেল আমার সপ্তমী।